আমাদের মূল সিলেবাসে প্রথম টপিকটা ছিল হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিটা কি, এখন আমরা এই বিষয়ে আলোচনা করব। ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে? প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। খ নাম্বার প্রশ্নে কিন্তু তোমাদের ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সম্পর্কে কোশ্চেন আসে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া যায়। চিকিৎসা বিজ্ঞানে অনেক ক্ষেত্রে আজ ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে। উন্নত বিশ্বের ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে, তো ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে সরাসরি কার ড্রাইভিং বা বাস ড্রাইভিং এর ক্ষেত্রে সরাসরি যদি রোডে ড্রাইভিং করতে দেওয়া যায়, অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং শেখানো হয়। এর মাধ্যমে কিন্তু অ্যাক্সিডেন্টের যে ঝুঁকিটা থাকে এই ঝুঁকিটা কিন্তু আর এখন নেই। এরপরে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা, যান চলাচল নিয়ন্ত্রণে ভার্চুয়াল রিয়েলিটি এখন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সড়ক, আকাশ, রেল এবং জলপথে চলাচলকারী যানবাহনের পরিচালনায় এবং ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। ফ্লাইট সিমুলেশন হলো এমন একটি কাজ যা ভার্চুয়াল রিয়েলিটির কৌশল প্রয়োগ করে বেসরকারি ও সামরিক বিমান চলাচলে চালকদের কোনো ধরনের সত্যিকার উড়োজাহাজ ব্যবহার না করে শুধুমাত্র স্পর্শকাতর কম্পিউটার সিস্টেমের মাধ্যমে বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়। মহাশূন্যে অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি, পৃথিবীতে কিন্তু অ্যান্টি গ্র্যাভিটির কোনো জায়গা নেই যেখানে মানুষ হাওয়ায় ভাসতে পারে, কিন্তু মহাকাশে যারা যাবেন নভোচারী তাদের কিন্তু হাওয়ার মাধ্যমে ভেসে থাকতে হয়। তো তারা কিভাবে হাওয়ার মাধ্যমে নিজেকে ব্যালেন্স করবে, এই ধরনের যে ট্রেনিংগুলো আছে এই ট্রেনিং কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেওয়া হয়। এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটির অনেক ব্যবহার রয়েছে, যেমন হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, গেমস তৈরির ক্ষেত্রে, সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, নগর পরিকল্পনায় ইত্যাদিতে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার রয়েছে। এরপরে তোমরা খ নম্বর প্রশ্নের জন্য ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব, এই প্রশ্নটাও একটু দেখে নিও। এর পরের যে টপিকটা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, এখান থেকে আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা কি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে, বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু ক নম্বরে অনেকবারই আসে। তো এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানুষের চিন্তা ভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপর আসো রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা যেখানে রোবটের গঠন, কাজ, বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান। যে সকল কাজ মানুষ করতে পারে না সে সকল অসম্ভব কাজও কিন্তু রোবটের মাধ্যমে করানো সম্ভব। এখন এমন কোনো সেক্টর নেই যেখানে রোবটের ব্যবহার হয় না। একদম গবেষণাগার থেকে শুরু করে বা সামরিক সেক্টর থেকে শুরু করে আমাদের গ্রোসারি শপ পর্যন্ত কিন্তু এখন রোবটের ব্যবহার রয়েছে। রোবট শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ রোবোটা হতে, যার অর্থ হলো শ্রমিক। জাপানে মুরাতা কোম্পানির মুরাতা বয়, হোন্ডা কোম্পানির অ্যাসিমো, সনি কর্পোরেশনের আইবো রোবট মানুষের মতো কাজ করে। রোবটের অংশসমূহ, রোবটের অংশ কয়টি দেখো: পাওয়ার সিস্টেম, মুভেবল বডি, ইলেকট্রনিক সার্কিট, মস্তিষ্ক বা কম্পিউটার, অ্যাকচুয়েটর, অনুভূতি, ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। এরপর আসো রোবটের ব্যবহার। এই রোবটের ব্যবহার এটা কিন্তু খ নাম্বার প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বিভিন্ন শিল্প কারখানায় যেসব জিনিসপত্র মানুষের পক্ষে ওঠানামা স্থাপনের জন্য কঠিন সেসব ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। কারখানার জিনিসপত্র সংযোজন, প্যাকিং ও জিনিসপত্র পরিবহনের জন্য ব্যবহার করা হয়। যুদ্ধযানের ড্রাইভার হিসেবে রোবটকে ব্যবহার করা হয়। এছাড়া যেসব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজ করা দরকার, যেমন হচ্ছে ইলেকট্রনিক্সের আইসি গুলো বানানোর জন্য এবং পিসিবি বানানোর জন্য রোবট ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে, এরপরে বিরক্তিকর ও একঘেয়ে কাজের ক্ষেত্রে, বিপজ্জনক কাজের ক্ষেত্রে, দুর্গম স্থানে কাজের ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। বিনোদন, গবেষণা ও শিক্ষা ক্ষেত্রেও রোবট ব্যবহার করা হয়। এখন রোবট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা, এগুলো কিন্তু খ নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। রোবট ব্যবহারের সুবিধাগুলো হচ্ছে কি, যে রোবট দ্বারা তৈরি পণ্যের গুণগত মান ভালো, রোবটের কাজ করার গতি বেশি এবং আউটপুট বেশি পাওয়া যায়। বিপজ্জনক পরিবেশে রোবটের সাহায্যে কাজ করা নিরাপদ, এটি নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারে। রোবট ব্যবহারের যে অসুবিধাগুলো, প্রথম অসুবিধাই হচ্ছে বেকারত্ব বৃদ্ধি করা। রোবটের কারণে অনেক মানুষের কর্মসংস্থান
কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে বা কর্মসংস্থানে কিন্তু এখন কর্মীদের প্রয়োজনই হচ্ছে না। এখানে 100 জনের কাজ একটা রোবট করে দিচ্ছে, যার কারণে এই 100 জনেরই কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। প্রোগ্রাম তৈরি করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। রোবটের মধ্যে কোনো সৃজনশীলতা নেই এবং ভুল থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না। পরের টপিক ছিল হচ্ছে ক্রায়োসার্জারি বা ক্রায়োসার্জারি কাকে বলে। গ্রিক শব্দ ক্রায়ো এর অর্থ খুব শীতল এবং সার্জারি অর্থ হাতে করা কাজ। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা, অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু ধ্বংস করা যায়। এক্ষেত্রে তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন ও ডাইমিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়। এইসব পদার্থ সাধারণত একটি গোলাকার নল, যাকে ক্রায়োপ্রপ বলে, বা তুলার সাহায্যে রোগাক্রান্ত টিস্যুর উপর প্রলেপ দেওয়া হয়। বিভিন্ন রোগ ও অসুখের চিকিৎসা এটি ব্যবহৃত হয়। ক্রায়োসার্জারি বিষয়টা কি? তথ্য প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থায় ক্রায়োগান ব্যবহার করে বিভিন্ন অসুস্থ টিস্যুকে ধ্বংস করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ক্রায়োসার্জারি। এখন ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতির সুবিধাসমূহ: শীতক যন্ত্রটি আক্রান্ত টিস্যুতে খুব অল্প সময়ের জন্য এমনভাবে লাগানো হয় যাতে টিস্যুর সব ধরনের ক্রিয়াকলাপ সাময়িকভাবে বন্ধ করা হয়। এই পদ্ধতিতে প্রায় 90% টিস্যু ধ্বংস করা যায়। এই পদ্ধতিতে কোনো স্থানের তাপমাত্রা নিচে নামানো হলে সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয়, ফলে রক্তপাত হয় না। কেমোথেরাপি বা রেডিওথেরাপি চিকিৎসায় এবং বিভিন্ন অস্ত্রোপচারের মতো এই পদ্ধতি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্য সার্জারির তুলনায় তুলনামূলক খরচ কম। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির অসুবিধাসমূহ: দীর্ঘকালীন কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা, রোগ ছড়িয়ে পড়েনি এমন ক্যান্সার চিকিৎসা এই পদ্ধতি কার্যকর, অন্যথায় তেমন কার্যকর নয়। পরের টপিক হচ্ছে মহাকাশ অভিযান। মহাকাশ ভ্রমণ হচ্ছে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে মহাশূন্যে চালিত অভিযান। তো মহাকাশে অভিযানের ক্ষেত্রে শুরু থেকেই কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। কলকারখানায় উৎপাদিত পণ্যের মান যথাযথ হচ্ছে কিনা তা কম্পিউটার দিয়ে যাচাই করা যায়। উৎপাদন কাজে যে সকল যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে তা ঠিক মতো কাজ করছে কিনা তাও কিন্তু কম্পিউটার ব্যবহার করে দেখা যায়। বর্তমানে কিন্তু রাসায়নিক কারখানা, ইস্পাত কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি কম্পিউটারের সাহায্যে যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা হয়। ক্যাড ডিজাইন, কম্পিউটার এইডেড ডিজাইন ব্যবহার করে অল্প সময়ে পণ্যের নকশা তৈরি করা যায়। এছাড়া পণ্য তৈরিতে বিভিন্ন ধাপ অতিক্রম করা, যেমন হচ্ছে প্রাথমিক ডিজাইন, মূল ডিজাইন, মডেল উন্নয়ন, মডেল টেস্ট, মূল টেস্ট, উৎপত্তি ও গঠন ইত্যাদি। এই কাজগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে করা যায়। প্রতিরক্ষা বাহিনী পরিচালনা, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ট্যাঙ্ক পরিচালনায়, রাডার ব্যবস্থাপনায়, জঙ্গি বিমান ও যুদ্ধ জাহাজ পরিচালনায়, এবং বর্তমানে যুদ্ধের যে হাইলাইট টপিক সেটা হচ্ছে ড্রোন। এই ড্রোনও কিন্তু তথ্য প্রযুক্তিরই একটা অবদান। এছাড়া আমরা যে মিসাইল গুলো ব্যবহার করি যুদ্ধে, সে মিসাইলের সামনে থাকে একটা মাইক্রোচিপ, যেটা হচ্ছে মিসাইলকে দিক নির্দেশনা দেয় এবং এখানে একটা রাডার থাকে। রাডার সিগন্যাল গ্রহণ করে এবং সেই সিগন্যালের মাধ্যমে কিন্তু মাইক্রোচিপটা মিসাইলকে কোনো তার টার্গেটের দিকে ধাবিত করে। বায়োমেট্রিক্স, গ্রিক শব্দ বায়ো এবং মেট্রিক থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্সে যে সকল বিষয়গুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে দেখো একটা টেবিল আকারে দেওয়া আছে। বায়োমেট্রিক্স প্রথমে হচ্ছে দেখো শরীরবৃত্তীয়, যেমন বা হচ্ছে ফিজিওলজিক্যাল, মানুষের মুখমণ্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেটিনা, আইরিস, শিরা, এগুলোর মাধ্যমে কিন্তু বায়োমেট্রিক্সে ব্যবহার করা যায়। এরপরে হচ্ছে আচরণগত, যেমন ব্যক্তির আচরণ, হাতের লেখা, কথা বলা ও চলাফেরার স্টাইল। মুখমণ্ডলের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া হয়। এই প্রযুক্তিতে আলোর পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। তাছাড়া চুলের স্টাইল, দাড়ি, গোঁফ পরিবর্তন, মেকআপ ব্যবহার, গহনার ব্যবহার মুখমণ্ডল শনাক্তকরণে ব্যাহত করে। এখন অধিকাংশ ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক আনলক করা যায়। এটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার। যেমন হচ্ছে কারো স্বতন্ত্র হাতের আঙ্গুলের ছাপ বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া। ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিতে ব্যবহৃত ডিভাইসের দাম কম, তাই এই পদ্ধতি ব্যবহারে খরচ তুলনামূলক কম। আর তাছাড়া ফেস রিকগনাইজেশনের যে অসুবিধাগুলো ছিল, এখানে কিন্তু হাতের আঙ্গুলের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা নেই, কারণ হাতে কোনো মেকআপও করা হয় না, তাছাড়া চুলদারিও বাড়ে না বা গহনারও ব্যবহার হয় না। হাতের যে ছাপ এটা অপরিবর্তিত থাকে, তাই এটা অধিক কার্যকর। এরপরে হাতের রেখাও কিন্তু অপরিবর্তনশীল, যার কারণে এটাও ব্যবহার করা খুবই সুবিধাজনক। যেমন হাতের আকার ও আঙ্গুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া। রেটিনা ও আইরিস, চোখের রেটিনার ক্ষেত্রে চোখের পেছনের প্রান্তের কৈশিক নালী বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া। আইরিসের ক্ষেত্রে
চোখের মনির চারপাশে রঙিন বলয় বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া হয়। এরপরে স্বাক্ষর, কারো নাম স্বাক্ষর করার পদ্ধতি বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়াকে হচ্ছে স্বাক্ষর পদ্ধতি বলে। তবে সব থেকে যে কার্যকর যে বায়োমেট্রিক্স আছে সেগুলোর মধ্যে হচ্ছে হাতের আঙ্গুলের ছাপ, হাতের রেখা, রেটিনা ও আইরিস। তাছাড়া এই যে স্বাক্ষর, এরপর হচ্ছে কণ্ঠস্বর, এগুলো কিন্তু নকল করা যায়, এগুলো নকল করা কোনো বিষয় না। বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য, যেহেতু সিস্টেমটি অনুভূতিহীন সুতরাং নিরাপত্তার ক্ষেত্রে পক্ষপাতিত্বের সুযোগ নেই এবং নিরাপত্তাও নিখুঁত। প্রাথমিক খরচ বেশি হলেও সার্বিকভাবে খরচ কম। বায়োমেট্রিকের সুবিধা, আলোর প্রতিফলন মুখমণ্ডলের ছবির ক্ষেত্রে প্রভাব ফেলে, ফলে মাঝে মাঝে এই সিস্টেমের মুখমণ্ডল চিনতে পারে না। আচ্ছা, এগুলো হচ্ছে অসুবিধা। শারীরিক ফিটনেসের উপর কণ্ঠস্বরের তীব্রতার ওঠানামা হয়, ফলে কণ্ঠস্বর ঠিকমতো কাজ করে না। প্রতিটি স্বাক্ষর একই রকম হয় না, ফলে এই ক্ষেত্রে সমস্যা হয়। ইনস্টলেশন খরচ বেশি। সিস্টেমটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়। এরপরের টপিকগুলো আমরা দেখব বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ন্যানো টেকনোলজি। এখন আমরা প্রথমে দেখি বায়ো ইনফরমেটিক্স বিষয়টা কি। জৈব তথ্যবিজ্ঞান বা বায়ো ইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। তাহলে বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞাটা কি? যে বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞা হচ্ছে ফলিত বিজ্ঞান, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন, জৈব রসায়ন ইত্যাদির ব্যবহারের মাধ্যমে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করার কৌশলই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সের যে উদ্দেশ্যটা হচ্ছে, বায়ো ইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। বায়ো ইনফরমেটিক্সের কাজ, এই শাখার প্রধান কাজ জীববিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করে। তবে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, জিন অনুসন্ধান, জিনোম সমন্বয়, প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট, প্রোটিনের গঠন ভবিষ্যৎবাণী, জিন বহিঃপ্রকাশ সম্বন্ধে ভবিষ্যৎবাণী, প্রোটিন মিথস্ক্রিয়া, জিন ফাইন্ডিং, জিনোম সমাগম, ড্রাগ আবিষ্কার এবং বিবর্তনের নকশা প্রণয়ন প্রভৃতি বিষয় নিয়েও এ শাখায় গবেষণা করা হয়। বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্রে এই যে এমসিকিউর জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্রে কোন প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করা হয়, যেমন হচ্ছে জাভা, এক্সএমএল, সি++, সি শার্প, পাইথন, এসকিউএল, পার্ল, ম্যাটল্যাব, স্প্রেডশিট ইত্যাদি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে? কোষের নিউক্লিয়াসের মধ্যে বিশেষ কিছু পেঁচানো বস্তু থাকে যাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য বহন করে থাকে। ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে যাকে ডিএনএ বলে। আচ্ছা, এই ডিএনএ অনেক অংশে বিভক্ত এবং এর একটি নির্দিষ্ট অংশকে জিন বলে। যে পদ্ধতির মাধ্যমে মানুষের প্রয়োজনে কোনো জীবের জিনোমের মাধ্যমে নতুন জিন যোগ করে এবং কোনো জিন অপসারণ করে তা পরিবর্ধন করে জিন বেশি ব্যবহার উপযোগী করা হয়, সেই পদ্ধতিকে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। সংক্ষেপে বলা যায়, কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূলনীতি, এটা পরীক্ষায় খুব একটা আসে না, তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয় এটা কিন্তু খ নম্বরের প্রশ্নে আসার মতো টপিক। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও অণুজীব থেকে তৈরি হচ্ছে জীবন রক্ষাকারী ঔষধ। মানুষের বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার মাধ্যমে প্রয়োজন মতো ও পরিমাণ মতো বিশুদ্ধ মানব ইনসুলিন ও মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন উৎপাদন করা হচ্ছে। টিস্যু কালচার পদ্ধতিতে পাতা থেকে গাছ তৈরি অথবা প্রাণীদের বিশেষ কোষগুচ্ছ থেকে কোনো বিশেষ অঙ্গ তৈরি করা হচ্ছে। নানা ধরনের ক্ষতিকর ও বিষাক্ত দূষণ পদার্থগুলো নষ্ট করে ফেলা হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধকারী শনাক্তকরণ এবং সন্তানের পিতৃত্ব মাতৃত্ব নির্ণয় করা যায়। জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষতিকর দিকগুলো বা অসুবিধা। রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে পড়ে তাহলে এর প্রভাবে জীব জগতে বিপর্যয় নেমে আসে। নিবেশিত জিন যদি ক্ষতিকর বা বিষাক্ত প্রোটিন সংশ্লেষণ করে তাহলে ক্যান্সার সহ বিভিন্ন নতুন রোগ সৃষ্টি হতে পারে। যদি কোষে প্রবিষ্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকে, কোনো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া স্থানান্তরিত হয়, তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ওই রোগ জীবাণু দমন করা সম্ভব হবে না। ন্যানো টেকনোলজি। ন্যানোমিটার হলো পরিমাপের একক। 1 ন্যানোমিটার
সমান কত? 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 ইনভার্স 9 মিটার, যা মানুষের চুলের ব্যাসের 80,000 ভাগের 1 ভাগ। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজি সম্পর্কিত সেগুলো হলো ন্যানো প্রযুক্তি। ন্যানো প্রযুক্তি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। সুতরাং ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ এর পরিবর্তন ধ্বংস ও সৃষ্টি করা যায়। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে, একটি হলো উপর থেকে নিচে টপ ডাউন, আর একটি হলো বটম আপ। আসি ন্যানো টেকনোলজির ব্যবহার। ন্যানো টেকনোলজির ব্যবহার কোথায়? কম্পিউটিংয়ের ক্ষেত্রে, খাদ্য শিল্প, চিকিৎসা, যোগাযোগের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে, রাসায়নিক ক্ষেত্রে, ইলেকট্রনিক্স শিল্পে, খেলাধুলা ও ক্রীড়া সরঞ্জাম তৈরিতে। এই যে ন্যানো টেকনোলজির ব্যবহার, এইটা আসবে তোমার হচ্ছে খ নাম্বার প্রশ্নে। এখানে তোমাদের এত বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু 2 মার্কের কোশ্চেন। এখানে শুধু তোমরা এই যে পয়েন্টগুলো আছে, যেমন কম্পিউটিংয়ের ক্ষেত্রে, খাদ্য শিল্পে, চিকিৎসা ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে, এরকম তোমরা 5টা থেকে 6টা টপিক জাস্ট তুলে দিবা, তাহলে ফুল মার্ক পেয়ে যাবা। এরপর আসো ন্যানো টেকনোলজির সুবিধা কি। ন্যানো টেকনোলজির সুবিধা হচ্ছে উৎপাদিত পণ্য মজুত বেশি টেকসই আকারে ছোট ও হালকা করা। ন্যানো টেকনোলজিরও অনেক অসুবিধা রয়েছে, যেমন গবেষণা প্রয়োগে অনেক ব্যয়বহুল, এরপরে উৎপাদিত পণ্য অধিক দামি হয়, পূর্ণমাত্রায় বিকশিত হলে আণবিক শক্তি সহজলভ্য হয়ে যেতে পারে, যা মানব জাতির জন্য বিপজ্জনক। ন্যানো পার্টিকেল অর্থাৎ ন্যানো প্রোডাক্ট মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এই প্রযুক্তি ব্যবহারের ফলে অদক্ষরা কর্মহীন হয়ে যাবে। তো তোমাদের প্রথম অধ্যায় কিন্তু এই পর্যন্তই। তোমাদের যে সিলেবাস আছে এটা এই পর্যন্তই, এর বাইরে আশা করি কোনো কোশ্চেন আসবে না। আর তাছাড়া এখান থেকে তোমরা বেশ কিছু জিনিস দেখে নিতে পারো, যেমন হচ্ছে ভাইরাস, এরপরে হ্যাকিং কাকে বলে, সাইবার আক্রমণ কাকে বলে, এইগুলো কিন্তু অনেকবার আসে। তো আমরা দেখি ভাইরাস কাকে বলে। ভাইরাস হলো এক ধরনের অজানা ক্ষতিকারক প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও বংশবৃদ্ধি করে কম্পিউটারে রক্ষিত অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে দেয়। হ্যাকিং প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে অনুমতি ব্যতীত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে অন্যের কম্পিউটার ব্যবহার করা বা পুরো কম্পিউটার সিস্টেমকে ফাঁকি দিয়ে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি করাকে হ্যাকিং বলে। সাইবার অ্যাটাক, সাইবার আক্রমণ হলো কোনো কম্পিউটারে নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা এবং কোনো ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধিকে ট্র্যাক করা। এরপরে এই যে সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, যেমন বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুফল আলোচনা করা হয়, যেমন ব্যবসায়িক ক্ষেত্রে, বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, শিল্প সাহিত্য বিনোদনে। এগুলো তোমরা জাস্ট শুধু দেখে নিবা, দেখে না নিলেও হবে। প্রথম অধ্যায়টা হচ্ছে এমন একটা অধ্যায় যেখানে কেউ মানে এইগুলো কিন্তু আসবে গ এবং ঘ নাম্বারে, এটা কিন্তু না পড়েও লেখা যায়। চিকিৎসা ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কীভাবে কাজে লাগছে, এটা কিন্তু তোমরা নিজেরাও কিন্তু লিখতে পারবা। পরবর্তী ক্লাসে 2য় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। তোমরা যারা আইসিটিতে দুর্বল আছো, তোমরা আমাদের পুরো প্লে লিস্টটা ফলো করো। আশা করি পরীক্ষার মধ্যে তোমরা সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে ভিডিও আপলোড দেওয়া মাত্র তোমার কাছে সরাসরি ভিডিওর নোটিফিকেশনটা চলে যায়। আর অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিবা, আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।